হ্যাঁ, রেকর্ড হচ্ছে। 7 নাম্বারটা একটু দেখো, আমি ঘাইমা শেষ। স্যার। হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বার দেখো। 7 নাম্বারে তোমার যে জিনিসটা আছে সেটা হলো y সমান x কিউব মাইনাস 3x² মাইনাস 2x প্লাস 1। হ্যাঁ, এইটা তোমার একটা গ্রাফ, বুঝছো? মানে এটা একটা গ্রাফ, মানে এটা একটা বক্ররেখা আর কি। তো এই বক্ররেখাটা ধরো মানে র্যান্ডম একটা, মানে ইচ্ছা মতো একটা বক্ররেখা এরকম। তো মানে আমি যেহেতু জানি না এটার বক্ররেখাটা কেমন, আমি ইচ্ছা মতো আঁকাইলাম মানে বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখন এই বক্ররেখার কি বলছে, বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক গুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে, মানে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করবে। যেমন ধরো এইখানে একটা বিন্দু হলো এইটা, তো এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকাইলাম এরকম, ঠিক আছে? এই স্পর্শকটা, এটা হলো একটা স্পর্শক। এটা এটা কিন্তু সরল রেখা, যে হলুদ যে রেখাটা আঁকাইলাম এটা কিন্তু সরল রেখা, ঠিক আছে? ধরো আমি সরল করে আঁকানোর চেষ্টা করি। এই তো এরকম, এটা স্পর্শক, এটা হলো এই গ্রাফের স্পর্শক। তো এখন এই রেখাটা তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করছে। এটা একটা, এটা এইরকম হইতে পারে, আবার এইরকমও হইতে পারে। ধরো তোমার আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম ধরো, ঠিক আছে? এই পয়েন্ট নেওয়ার পরে আমি একটা মনে করো যে স্পর্শকে গেলাম, সেটা আবার তোমার এইরকম স্পর্শকটা, ঠিক আছে? এরকম একটা স্পর্শক। তো সেই স্পর্শকটা তোমার এক্স অক্ষের সাথে ধরো তোমার সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তো দুই রকমের সম্ভব আর কি। তো এখন কথা হলো যে এই যে হলুদ রেখাটা যদি সমান কোণ উৎপন্ন করে, তাহলে এটা অবশ্যই, যেহেতু এটা 90 ডিগ্রি, যেহেতু এটা এক্স অক্ষ অক্ষ না, এটা তো এক্স অক্ষ, এটা তো অয় অক্ষ। তো এটা যদি 90 ডিগ্রি হয় তোমার, তো এটা অবশ্যই 45 হবে, এটাও 45 হবে। তো তাহলে যদি এই কোণটা যদি 45 হয়, তো আমাকে বলো তো দেখি হলুদ রেখাটার ঢাল কত হবে? -1। -1, মানে 10 135। হলুদ রেখাটা ঢাল হবে -1। আবার দেখো সাদা রেখাটা, সাদা রেখাটাও দেখো কি এক্স অক্ষের সাথে এবং ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে 45, এটাও 45, এটাও 45, কারণ এটা হলো 90। তো আমাকে বলো সাদা রেখাটার ঢাল কত? 1 1। 45 ডিগ্রি। হ্যাঁ, 10 45, কারণ এটা যদি 45 হয় এটাও 45, এটা যদি 45 হয় তাহলে সাদা রেখাটার ঢাল হলো কত? 1। তো তাহলে আমি এই ঢালটা পাচ্ছি হলো -1, আর এই রেখাটার ঢাল পাচ্ছি হলো কত? 1। তার মানে আমার যে স্পর্শক, সেই স্পর্শক যদি সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে সেই স্পর্শকের ঢাল হবে কি, হয় 1 হবে অথবা কি হবে, -1 হবে। ঢাল মানে কি, আমি ঢাল মানে কি বলছিলাম গত ক্লাসে, বলো তো দেখি? dy/dx। তার মানে dy/dx যে ঢাল, এই ঢালটা কি হইতে পারে 1, অথবা হইতে পারে কি, অথবা হইতে পারে -1। এই দুইটা জিনিসই হইতে পারে। তো এখন আমার dy/dx আমি বের করি, এরপরে আমি বিন্দু বের করবো। আগে dy/dx বের করি, ডিফারেন্সিয়েশন করি একবার। dy/dx, আমার হাতে লেখা একটু খারাপ হবে কারণ আমি ঠিকঠাক মতো বুঝতে পারি নাই। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে 3x² হবে, মাইনাস এটাকে করলে 6x হবে, -2। এইটুকু তো ডিফারেন্সিয়েশন। তো এখন ওনারা আমাকে বলছে যে ঢালটা হবে কত, ঢালটা হবে 1 অথবা -1। যদি ঢাল যদি 1 হয়, ঢাল যদি 1 হয় তখন কি হবে? ঢাল 1 হলে তোমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে এরকম, ঠিক আছে? ঢাল এরকম হবে। অথবা যদি তোমার ঢাল -1 হয় তখন কি হবে? 3x² -6x -2। তো এখন তুমি মিডল টার্ম করো বা যে কোনো ভাবে এখানে তুমি ইয়াটা করো, আগে এটা শূন্য বানাও, শূন্য, তারপরে 3x² 6x -1, না -3। তো এখানে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে x² -2x -1, ঠিক আছে, শূন্য। তো এখন আমাকে বলো তো দেখি এখানে তোমার হবেটা কি, এখানে তুমি মিডল টার্ম করতে পারবা বা এক্স করতে পারবা? দেখো তো এখান থেকে এক্স এর ভ্যালু বাই করা যায়, এক্স এর ভ্যালু বাই করা যায়? x + 1 + 1, এটা কি হয়? x -1 হোল স্কয়ার 2। তাহলে x এর ভ্যালু কি হয় বলো তো দেখি? x এর ভ্যালু হয় 1 ± √2, ঠিক আছে? তার মানে 1 ± √2 তে তোমার x এর ভ্যালু হচ্ছে এটা। আবার এইখানে যদি হয় তাহলে এটা নাও দেখি, এটাতে কি হয়? এটাতে 0
3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1। তো এখানে x ক্যালকুলেটর দিয়ে x এর ভ্যালুটা বের করো, দেখি কি হয়। x এর ভ্যালুটা বের করো। সবাই একটু বের করার ট্রাই করো x এর ভ্যালু এখান থেকে, ক্যালকুলেটর দিয়ে বের করো। এরকম বোধহয় হয়, আমি মুখে মুখে করলাম আর কি। তার মানে তোমার এক্স এর ভ্যালু কয়টা পাবা? 4টা পাবা। 4টার জন্য তো 4টা পাবা। 4টার জন্য তোমার কি হবে? তোমার যে স্পর্শকের ঢাল হবে সেটা এক্স অক্ষ এবং y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর ম্যাথটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু এনশিওর করো, মানে কোথাও ঝামেলা আছে কিনা। ঠিক আছে, আমরা একটু গ্রাফ দেখবো, গ্রাফ দেখলে ইয়ে হবে। আর এটার উত্তরটা দেখো তো কত, উত্তর কত? উত্তরে বোধহয় -1 ওনারা নেয় নাই। ঠিক আছে, হয়তো বা শুধুমাত্র +1 দিয়ে করছে কিনা আল্লাহ জানে, কিন্তু দুইটাই নিতে হবে। -1 +1 দুইটাই নিতে হবে, -1 +1 দুইটাই নিতে হবে। ঠিক আছে, দেখো উত্তরটা কত হয়, উত্তরটা মিলছে কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া মিলছে। এই চারটাই কি উত্তরে দেওয়া? জি ভাইয়া 4টা। জি ভাইয়া। তাহলে সুন্দর। আচ্ছা, এইবার তাহলে 9 নাম্বারটা 8 নাম্বারটা আমরা করব। 8 নাম্বারটা কি আছে, যে এত বক্ররেখার যে সকল বিন্দু x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। স্পর্শক x অক্ষের উপর লম্ব। আচ্ছা ঠিক আছে, দেখো 8 নাম্বার। 8 নাম্বার কি আছে? x স্কয়ার প্লাস 4y স্কয়ার সমান 8। এটা হলো একটা বক্ররেখা। ঠিক আছে, মনে করো এরকম একটা বক্ররেখা, মানে এটা কিসের বক্ররেখা ইয়া হবে? এটা হবে একটা উপবৃত্ত হবে। তো উপবৃত্ত ধরো এরকম। ঠিক আছে, মানে এটা আমি আগের থেকে উপবৃত্ত জানি, তো এই কারণে আমি এখাইলাম। তোমাদের যে চিত্র আঁকানো লাগবে এরকম কোনো কাহিনী নাই। ঠিক আছে, তো এখন যেই সকল বিন্দুতে x অক্ষের উপরে স্পর্শক x অক্ষের উপরে লম্ব, মানে ধরো এই জায়গাতে যদি আমি একটা স্পর্শক আঁকাই সেটা x অক্ষের উপরে লম্ব হবে। আবার ধরো এই জায়গাতে আমি যদি একটা স্পর্শক আঁকাই সেটা x অক্ষের উপরে লম্ব হবে। ঠিক আছে, তো এটা হলো কাহিনী। তো এই যে এই বিন্দুগুলো বের করতে হবে, যে এই যে বিন্দুটা, এই বিন্দুটার ভুজ বাই করতে হবে বা কুটি বাই করতে হবে, মানে কি বাই করতে বলছে? স্থানাঙ্ক বাই করতে বলছে। এই বিন্দুটার স্থানাঙ্ক বাই করতে হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক বাই করতে হবে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন। তো এখন আমাকে বলো এই রেখার ঢাল কত x অক্ষের উপর লম্ব যদি হয়? এই হলুদ রেখাটা, এই রেখার ঢাল কত? এই রেখাটা, হলুদ রেখাটা, ঢাল নাই। এটা ঢাল কিন্তু tan 90 না? tan 90 কিনা? হলুদ রেখাটা ঢাল tan 90 কিনা? জি ভাইয়া। আচ্ছা, tan 90, ঢাল হলো tan 90। তার মানে dy বাই dx মানে হলো কি tan 90। ঠিক আছে, ঢাল 90 মানে কি dy বাই dx মানে tan 90। ঢাল কেন dy বাই dx হয় এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে বলছিলাম, 14 নম্বর ক্লাসটাতে একটু দেখো। আচ্ছা, তো আমি যদি জিনিসটাকে উল্টাই দেই, কারণ এটা তো ভাগের মতোই কাজ করে, ভাগের মতোই আচরণ করে, জিনিসটাকে যদি আমি উল্টাই দিই তাহলে এটা কি হবে? cot 90। আর cot 90 মানে কি? 0। ঠিক আছে, তো এখন আমি কি করব, যে এই y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এই জিনিসটাকে, এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। করার পরে dx বাই dy সমান 0 বসাবো, তারপরে আমি বিন্দু বের করব। আচ্ছা, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? 2x dx dy প্লাস y এর সাপেক্ষে করলে কি হবে? 8y সমান, এটাকে করলে কি হবে? কনস্ট্যান্ট 0। তো তাহলে dx বাই dy সমান আমার কি দাঁড়াচ্ছে? -8y বাই 2x। মানে কত? মানে হলো তোমার -4y বাই x। এই তো। ঠিক আছে, তো আমি dx বাই dy পেয়ে গেলাম। তো এখন যে রেখাটা বাইর করতে বলছে সেই রেখার ঢাল কত? tan 90 মানে কি dx বাই dy মানে হলো cot 90। তো তাহলে আমি cot 90 মানে 0, এই জিনিসটা 0। ঠিক আছে, এখান থেকে তো আমি পাইছি 0, তো 0 বসাই দেই। 0 বসাইলাম, 0 সমান -4y বাই x। তো এইখান থেকে তুমি y এর ভ্যালু কত পাবা? y এর ভ্যালু পাবা বলো কত? 0। ঠিক আছে, y এর ভ্যালু যদি 0 পাও, y এর ভ্যালু যদি তুমি 0 পাও, তাহলে y এর ভ্যালু যদি এখানে বসাই দাও তাহলে x এর ভ্যালুটা পাই যাবা। y এর ভ্যালু এখানে বসাই দাও তাহলে কত হবে? x স্কয়ার প্লাস 0 সমান 8। তারপর x এর ভ্যালু কত?
প্লাস মাইনাস √8, √8 মানে কত 2√2। তার মানে তোমার যে বিন্দুগুলা সেই বিন্দু, তার মানে এই বিন্দু আর এবং এই বিন্দু কি 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 বিন্দু বলো? একটা বিন্দু হলো তোমার 2√2, 0, আর এই বিন্দুটা কত 2√2 -2√2, -2√2, 0। এটা আমি একটু গ্রাফের মধ্যে আঁকাবো, আঁকাইলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, আর তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু বের করো যে 2√2 এর ভ্যালু কত, এটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করো, আমি একটু গ্রাফে যাচ্ছি। 2.82। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখবো এটা, দাঁড়াও। তোমরা বোধহয় আমার গ্রাফটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, আমার যে সমীকরণটা ছিল সেটা ছিল এরকম, x² প্লাস 4y²। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা দেখো, আমার এই দেখো কি উপবৃত্ত আসছে না, এটার উপবৃত্ত আসছে। তো দেখো এই যে এই পয়েন্টে যদি আমি একটা আঁকাই, মানে স্পর্শক আঁকাই, দেখো স্পর্শক আঁকাই, তাহলে কিন্তু সেটা কি হবে দেখতেছো? স্পর্শকটা দেখতেছো? সেটা কিন্তু তোমার কি হবে, লম্ব হবে, এক্স অক্ষের সাথে লম্ব হবে। আবার সেম ভাবে এই জায়গাতে যদি একটা স্পর্শক আঁকাই তাহলে কি হবে আমার এক্স অক্ষের সাথে কি হবে, লম্ব হবে। তো এই পয়েন্টটা কত দেখো তো, 2.828। এটা মানে কি বলো তো দেখি, এটা মানে কি 2√2। হ্যাঁ, এটা মানে কিন্তু 2√2 আর 0। তো এখন আমাকে বলো তো দেখি এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত হওয়ার কথা বলো তো দেখি? -2√2। হ্যাঁ, দেখো এই যে -2√2 আসছে কিনা, এই যে দেখছো? এটা মানে কি -2√2 না? জি ভাইয়া। তার মানে কি আমি বিন্দু দুটো পাইছি? বলো বিন্দু দুটো পাইছি কিনা? জি ভাই, হ্যাঁ জি ভাই। এই তো, ঠিক আছে। মানে তোমার গ্রাফ না জানলেও হবে, গ্রাফে কোনো সমস্যা নাই, তোমার জাস্ট ম্যাথটা জানতে হবে। ওকে, এবার 9 নাম্বারটা দেখো। আচ্ছা দেখো তো 9 নাম্বারটা সেম কিনা? জি ভাইয়া সেম, পারবো এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে 9 নাম্বারটা করলাম না, 10 নাম্বারটা করি তাহলে। আচ্ছা, এর মান কত হলে এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন আমাকে কি বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি নাকি ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি, এটা কি আমাকে বলছে? জি ভাই, শুধু বলেছে x অক্ষের। তাহলে মূল বিন্দুতে যেই স্পর্শকটা, সেই স্পর্শকটার ঢাল আমি কত নিব বলো তো দেখি? ঢাল কত নেওয়া উচিত? মানে আমার কাছে একটা গ্রাফ আছে, ধনাত্মক ঋণাত্মক দুই দিকেই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনাত্মক ঋণাত্মক দুই দিকে নেওয়া উচিত। মানে আমার কাছে এরকম একটা গ্রাফ আছে তোমার, মনে করো একটা গ্রাফ আছে, যে গ্রাফটা কি বলছে, এটা কিসের গ্রাফ হবে? এটা হবে তোমার পরাবৃত্তের গ্রাফ। হ্যাঁ, পরাবৃত্তের একটা গ্রাফ হবে। তো পরাবৃত্তের গ্রাফটাতে বলা হয়েছে যে এক্স অক্ষের সাথে মূল বিন্দুতে স্পর্শক, মূল বিন্দুতে রেখাটির স্পর্শক, হ্যাঁ মূল বিন্দুতেই হবে, তোমার এরকম হবে তোমার গ্রাফটা অনেকটা, ঠিক আছে, এরকম একটা গ্রাফ হবে। তো এই গ্রাফটার তোমার স্পর্শক মানে মূল বিন্দুতে যে স্পর্শকটা, এরকমই গ্রাফ হবে। হ্যাঁ, এক্স এর ভ্যালু 0 বসালে 0 হয়ে যাবে। এই যে মূল বিন্দুতে যে স্পর্শকটা, সেই স্পর্শকটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এখন এইটা তোমার নেগেটিভ 60 ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নাই, বুঝছো? মূল বিন্দুতে স্পর্শক যদি হইতে হয় তাহলে যে এইটাই 60 ডিগ্রি হবে। ঠিক আছে, নেগেটিভ 60 ডিগ্রি হওয়ার কোনো সুযোগ নাই, মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ঠিক আছে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথেই হবে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব সেটা হলো তোমার সমীকরণটা লিখবো, যে আমার সমীকরণটা কি, এটা x 1 - x, এটা হলো আমার সমীকরণ। তো এখন আমার যে স্পর্শকের ঢালটা সেটা কি, এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে। তার মানে কি স্পর্শকের ঢাল মানে কত, tan 60। তার মানে dy/dx সমান কত, tan। ঋণাত্মক তো হতে পারবে না কেন? আচ্ছা ঋণাত্মক আমি, আচ্ছা ঠিক আছে, ঋণাত্মক নিয়েও করবো, দেখি হয় কিনা। কেমন ঋণাত্মক নিয়ে হওয়ার কথা না, কারণটা আমি বলতেছি, দাঁড়াও আগে 60 দিয়ে করে নেই। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করার আগে আমি এটাকে সুন্দর করে আগে গুণ করে নেই, ax - ax² গুণ করলে ডিফারেন্সিয়েশন করা সুবিধা হবে, কারণ ইভি সূত্র অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি করতে পারবো।
এটাকে ডিফারেন্সিয়েশন করলে a হয়, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2ax হয়। তো এখন তুমি কি চাচ্ছ যে tan dy বাই dx মানে কি? dy বাই dx মানে হলো tan 60, তার মানে ঢাল tan, হ্যাঁ ঢাল মানে tan 60, কারণ x অক্ষের সাথে বলছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ঢাল। tan 60 সমান a মাইনাস 2ax, ঠিক আছে? তো এখন tan 60 মানে কত? √3। তাহলে তোমার, আর এখানে তোমার কি বলছে আমাকে বলো তো দেখি, কোন বিন্দুতে ঢাল, কোন বিন্দুতে tan 60? মূল বিন্দুতে তাহলে x এর ভ্যালু 0 কত? 0 x এর ভ্যালু 0 না, এখানে 0 বসানো উচিত ছিল আমার। x এর ভ্যালু কত? 0। তাহলে এইটুকু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে এর ভ্যালু কত? এর ভ্যালু √3, ঠিক আছে? এর ভ্যালু হলো √3। তো এখন আরেকটা কথা, সেটা হলো যে তুমি, হ্যাঁ তুমি নেগেটিভটাও নিতে পারবা, যে কারণ যেহেতু আমার বইয়ের মধ্যে বলে দেয় নাই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 নাকি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60, তো এই কারণে তুমি এখানে -tan 60ও নিতে পারো, ঠিক আছে? মানে dy বাই dx সমান -tan 60 এটাও নিতে পারো, মানে এটা নিতেও সমস্যা নাই। তাহলে জিনিসটা হবে এটা 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 মানে কি? এটা মানে -tan √60, তার মানে এটা মানে কি? -√3। -√3 সমান কি হবে? a মাইনাস 2a ইন্টু x এর ভ্যালু কত? 0। তাহলে এর ভ্যালু কি হবে? -√3। তাহলে তোমার গ্রাফ ইয়াটা হবে, এর ভ্যালুটা হবে কি? এর ভ্যালু হবে +-√3। তার মানে এর ভ্যালু যদি +-√3 হয়, তাহলে এই যে গ্রাফটা আছে না, এই গ্রাফের মূল বিন্দুতে স্পর্শকটা তোমার কি হবে? মূল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? আমি জিনিসটা একটু গ্রাফের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমাদেরকে গ্রাফের মধ্যে নিয়ে একটু দেখাবো জিনিসটা আসলে কি হইলো। আচ্ছা, গ্রাফ কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তো আমি আগে গ্রাফটা একটু প্লট করি। প্রথমে আমার একটা ভ্যালু কি আসছে? √3 আসছে, তাই না? √3 নিয়ে একটু আমরা দেখবো যে √3 নিলে আমার আসলে কাহিনী কি হয়। √3 নিলাম, √3 আমার সমীকরণটা ছিল √3 ইন্টু এক্স, এর ভ্যালু আমি √3 বসালাম। কেমন দেখি? √3 দেবো। দেখো এই যে আমি যেই গ্রাফটা অনুমান করছিলাম সেই গ্রাফটাই কিন্তু হইলো, ঠিক আছে? এখন এই জায়গাতে যদি একটা স্পর্শক আঁকাই, এই জায়গাতে যদি স্পর্শক আঁকাই, সেই স্পর্শকটা মূলবিন্দুগামী এবং ঢাল কত? আমরা ঢাল কত বলছি? tan 60, ঠিক আছে? tan 60 হলো আমার ঢাল, তাহলে মূলবিন্দুগামী এবং tan 60 মানে y সমান mx, m কত? tan 60। tan আমি নিয়ে আসি, tan নিয়ে আসি এখান থেকে, এই যে tan 60, হ্যাঁ tan 60, y সমান tan 60। দেখি আমার গ্রাফটা কি রেডিয়ান ফরম্যাটে আছে কিনা। ডিগ্রিতে নিতে হবে, সুন্দর, ডিগ্রি নিলাম, ইন্টু এক্স। দেখো মিলছে কিনা? মিলছে? বলো। মানে আমি আমার যদি যেই সমীকরণটা ছিল সেই সমীকরণে এর ভ্যালু যদি তোমার √3 হয়, তাহলে মূল বিন্দুতে যে স্পর্শক হবে সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মিলছে কিনা বলো? আচ্ছা, তো এইবার আমি -√3 নিয়ে কাজ করব, -√3 নিয়ে, ঠিক আছে? যদি আমার -√3 হয়, এর ভ্যালু -√3 হয়, তখন ঘটনাটা কি ঘটবে? এই তো -√3 নিলাম, দেখছো? -√3 নিলে তাহলে আমার ঢাল নিতে হবে কি? -10। দেখো এবার কি? এবার মিলছে কিনা? মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এক্স অক্ষের সাথে দেখো -tan 60, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা কত তাহলে? এই অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে 60, -60, তাই না? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো অ্যানসারটা? তার মানে এক্স এর ভ্যালু কত তাহলে? এর ভ্যালু তোমার +-√3। এটা হলে তোমার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি হয়। ভাইয়া হ্যাঁ ভাইয়া। বইয়ে শুধুমাত্র আচ্ছা, বইয়ে একটা মান দেওয়া, তো বইয়ে অ্যানসারে কি একটা মান দেওয়া? শুধু একটা দেওয়া। আচ্ছা আচ্ছা, তোমরা একটা মান দেওয়া থাকলে তোমরা একটা মান দিবা না, তোমরা দুইটা মানই দিবা। কেমন? কারণ বইয়ে কিন্তু তোমার কোশ্চেনের মধ্যে কিন্তু বলে নাই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন। এক্স অক্ষের যেহেতু বলে নাই, তার মানে কি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথেও হতে পারে। আমার কথাটা কি বুঝতে পেরেছো?
জি জি ভাইয়া হ্যাঁ, তার মানে তুমি যদি নেগেটিভ নেও আর পজিটিভ নেও, দুইটাই নেও, তাহলে তোমার অ্যানসারটা সবচেয়ে বেশি অ্যাকুরেট হবে, তোমার অ্যানসারটা কোনো রকমের প্রশ্নবিদ্ধ হবে না। কিন্তু তুমি যদি একটা নেও, তাহলে আমি যদি বলি, আমি যদি কোশ্চেন করি যে তোমাকে যদি আমি কোশ্চেন করি যে আমি তো বলি নাই যে এখানে আমি ঋণাত্মক নিব নাকি ধনাত্মক নিব, তখন কিন্তু তুমি আটকে যাবা। ঠিক আছে, এই কারণে সেফ থাকার জন্য তুমি প্লাস মাইনাস দুইটাই নিবা। বুঝতে পেরেছো? ওকে, এরপরে 11 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা খুবই ফেমাস একটা কোশ্চেন এবং মজার একটা কোশ্চেন। 11 দেখো এইখানে কি বলছে, এখানে একটা সমীকরণ আছে y সমান x প্লাস, এটা কত ঘাত সমীকরণই বলো তো দেখি আমাকে। এখানে x এর পাওয়ার কত? 3 হ্যাঁ, x এর ঘাত কিন্তু 3। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা, এখানে কোশ্চেনটা দেখো, এত বক্ররেখাটি যে সব বিন্দুতে x অক্ষকে ছেদ করে, মনে করো এটা একটা বক্ররেখা, আমি বক্ররেখাটা এটা চিনি না, আমি জানি না, ঠিক আছে, এই বক্ররেখাটা কেমন হবে আমি জানি না, তো আমি র্যান্ডমলি আঁকাচ্ছি। ধরো এই বক্ররেখাটা এরকম, ঠিক আছে, এই বক্ররেখাটা এরকম আমি ইচ্ছা মতো আঁকাইছি, ঠিক আছে। তো এই বক্ররেখাটা x অক্ষকে যেই সব বিন্দুতে ছেদ করে, বুঝছো, যেই সব বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে না, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, মানে এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকাই, সেই স্পর্শকের ঢাল কেমন হবে, এখানে যদি একটা স্পর্শক আঁকাই সেটার ঢাল কেমন হবে, তারপরে এখানে যদি একটা স্পর্শক আঁকাই সেটার ঢাল কেমন হবে, এটা হলো কোশ্চেন। কোশ্চেন কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন আমার এখন দরকার কি ঢাল নির্ণয় করার জন্য, আমার দরকার কি, আমার দরকার হলো এটাকে ডিফারেন্সিয়েশন করা, আর দরকার হলো যে এই যে যেই বিন্দুতে ওই এক্স অক্ষকে ছেদ করছে ওই বিন্দুগুলো বের করা। তো এখন আমাকে কেউ বলতে পারবা যে আমি কিভাবে এই বিন্দুটা বের করব, এই তিনটা বিন্দু বের করব? হ্যাঁ, যেখানে এক্স অক্ষকে ছেদ করছে, যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে সেখানে এই গ্রাফটা ওয়াই এর ভ্যালু 0 হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে, যেখানে তোমার এক্স অক্ষকে তুমি এখানে লিখা দিবা এইভাবে, যে যেখানে তোমার এক্স অক্ষকে ছেদ করে সেইখানে ওয়াই এর ভ্যালু 0। তো ওয়াই এর ভ্যালু যদি তুমি 0 ধরো, তাহলে ওয়াই এর ভ্যালু যদি 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কয়টা আসবে এখানে? 3টা আসবে। একবার আসবে কি এক্স প্লাস 1 সমান 0, অথবা এক্স মাইনাস 1 সমান 0, অথবা এক্স মাইনাস 3 সমান 0, এরকম। তার মানে বিন্দুগুলি কি পাচ্ছ, এক্স সমান -1 এটা একটা পাচ্ছ, এক্স সমান 1 এটা একটা পাচ্ছ, এক্স সমান 3 এটা একটা পাচ্ছ। তাহলে তোমার বিন্দুগুলা কি কি হচ্ছে, তার -1 0, কারণ ওয়াই এর ভ্যালু 0 ধরছো, আবার 1 0, কারণ ওয়াই এর ভ্যালু তুমি 0 ধরছো, এখানে ওয়াই এর ভ্যালু 0 ধরছো, আবার 3 সমান 3 0, এই তিনটা বিন্দু পাচ্ছ। তো এই তিনটা বিন্দুতে এই যে রেখাটা, এই রেখাটা ঢাল নির্ণয় করতে হবে, এটাই হলো আমার ম্যাথ, বুঝছো? তার মানে আমি তিনটা বিন্দু পেয়ে গেছি, এই তিনটা বিন্দুতে আমার কি করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে, ঠিক আছে, এই তিনটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে। তো এবার আমি ঢাল নির্ণয় করার জন্য কি করব, ডিফারেন্সিয়েশন করব, এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন কেমনে করে, এটাকে ডিফারেন্সিয়েশন তুমি অনেক ভাবে করতে পারো, ইউভি নিতে পারো, অথবা তোমার যদি মন চায় গুণ করবা, গুণ করতে পারো, ঠিক আছে, সেটা তোমার ইচ্ছা, আগে গুণ করে নাও, গুণ করলে তোমার ডিফারেন্সিয়েশন করাটা সুবিধা হবে। x কিউব ভাইয়া y সমান 0। আচ্ছা, y সমান 0 ধরছি কারণ ওই যে যেই সকল, তুমি কোশ্চেনটাকে একটু পড়ো, তুমি কোশ্চেনটাকে একটু পড়ো। পরে জয়েন করছি তো ভাইয়া, ওই জন্য। এই তো এই কারণেই, তাহলে একটু রেকর্ড দেখো। আচ্ছা, তো তাহলে আমার এই যে এরকম করে গুণ করে নিলাম, দেখো গুণ ঠিক আছে কিনা, নাকি ভুল হয়েছে, ভুল হইলে আমাকে একটু জানাও যে গুণ ভুল হয়েছে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করি। 3x² -1 6x, আর এটাকে করলে তো 0, ঠিক আছে, এটাতে করলে তো আর কোনো কিছু না, এটাতে করলে 0 হয়। তো তাহলে আমার ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফের ঢালের সমীকরণ কত, এই যে ঢালের সমীকরণ হলো এইটা। তো এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে বিন্দুগুলা বসাই দিতে হবে। কোন বিন্দুগুলা, এই তিনটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে হবে, তো এই তিনটা বিন্দুগুলা বসাই দিতে হবে। তো প্রথমবার বসাও -1 0, ঠিক আছে, dy/dx কোন বিন্দুতে, -1 0 বিন্দুতে। -1 0 বিন্দুতে কি হয়, -1 0 তো বসানোর জায়গা নাই, কারণ y নাই এখানে, তার মানে এই -1 বসাও। -1 বসালে কি হয়, 3 -1 +6, তাহলে কত হয়, 9, 9 থেকে 1 বাদ দিলে কত, 8। তার মানে এই বিন্দুতে যে ঢালটা হবে সেই ঢালটা কত, 8। এই বিন্দুতে যে ঢালটা হবে সেই ঢালটা হবে 8। আচ্ছা, আবার কোন বিন্দুটা, 1 0, 1 0 বসাও,
dy বাই dx, অন্য এটা কালার নেই, dy বাই dx 10 তে তুমি বসাবে। এবার 10 তে যদি বসাও, এখানে 1 বসাও, 1 বসালে কত হয় 3 মাইনাস 1 মাইনাস 6, তাহলে হলো কত দেখো তো 7 মাইনাস 4 বোধ হয়, মাইনাস 4। তাহলে এই বিন্দুতে ঢাল কত -4, মানে ঢাল ঋণাত্মক আর কি। আচ্ছা এবার এই বিন্দুতে বের করি, তোমার 30 তে বের করো। আমি জিনিসটা একটু ছোট করে নেই, 30 তে এবার নেই, দেখি dy বাই dx কোন বিন্দু 30, তাহলে 30 তে কি হবে 30 উপর 3 বসাও, 3 বসালে কত হয় এখানে 3 বসালে, আচ্ছা একবারই হিসাব করি, 3 স্কয়ার মাইনাস 1 6 3, তাহলে কত 9, 9 এর সাথে 3 গুণ করলে 27 মাইনাস 1 মাইনাস 18, দেখো তো এটা হিসাব করলে কত হয় 19 না 8 মাইনাস 8 নাকি শুধু 8 প্লাস 8, এই তো। তার মানে এই বিন্দুতে ঢাল কত হচ্ছে 8 হচ্ছে। তো এখন আমরা একটু গ্রাফে যাই, জিনিসটা দেখবো যে আসলে কাহিনীগুলো কি। হ্যাঁ ভাই বলো। একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো একটা বক্ররেখার সমীকরণ থেকে তার প্রবাবল গ্রাফটা কি, মানে তার প্রবাবল গ্রাফটা কেমন হবে সেটা বোঝার কোনো উপায় আছে? আচ্ছা ভাই, সেটার জন্য আমি বলি, শোনো আমি সাধারণত যে জিনিসগুলো পারি সেগুলো কি জানো, সেগুলো হলো আমি যেগুলো পারি সেগুলো হলো দ্বিঘাত সমীকরণগুলো পারি। আর ত্রিঘাত সমীকরণগুলোতে সাধারণত ইউজুয়ালি যেটা হয় সেটা হলো যেরকম হয়, ত্রিঘাত সমীকরণ এরকম হয়, ঠিক আছে, এরকম হয় অথবা যেরকম হয়, ঠিক আছে। ত্রিঘাত সমীকরণ তুমি অ্যাপ্রক্সিমেটলি এরকম করে আঁকাইতে পারো, বুঝছো, মানে এরকম হবে, ঠিক আছে। এই দুই রকমের হয় সাধারণত ত্রিঘাত সমীকরণ। আর চারঘাত সমীকরণ কি রকম হয় এটা আমি জানি না, ঠিক আছে। এই দ্বিঘাত গুলা তো প্যারাবোলা, বৃত্ত, এগুলোর মধ্যে পড়ে যায়। আচ্ছা তো এখন আমি গ্রাফগুলা আঁকাবো, মানে গ্রাফে যাব, গ্রাফে যা জিনিসটা দেখাবো যে আসলে আমাদের ম্যাথ গুলা হয়েছে কিনা। আমাদের যে কোশ্চেন করছে সেই কোশ্চেন গুলা কি, একটু আমি আরেকটু রিপিট করি। কোশ্চেন গুলা কি ছিল? কোশ্চেন ছিল যে এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যদি স্পর্শক আঁকাই সেই স্পর্শকের ঢাল কত। প্রথমে আমি কি করছি, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলা বের করছি। এই বিন্দুগুলা কিভাবে বের করছি, যে ওয়াই এর ভ্যালু 0 ধরে বের করছি, ওয়াই এর ভ্যালু 0 ধরে আমি এক্স এর ভ্যালু গুলো বাই করছি, ঠিক আছে। এই যে এক্স এর ভ্যালু গুলো এসে গেছে, তো আমি 3টা বিন্দু পাইছি। কয়টা বিন্দু? এই যে 3টা বিন্দু পাইছি। তো এই 3টা বিন্দুতে যে স্পর্শক হয় সেই স্পর্শকের ঢাল নির্ণয় করছি, সেই ঢালগুলো আসে যেরকম। তো তোমাদেরকে যদি আমি বলি যে এই বিন্দুতে যে স্পর্শকটা আঁকাইছি সেই স্পর্শকের ঢাল যদি 8 হয়, তাহলে সেই স্পর্শকের সমীকরণ কত, এটা কি আমাকে বের করে দিতে পারবা? মানে বের করে তো দেখি কত হয়, এটা একটু আমাকে জানাও। ভাই -1 0, মানে -1 0, এটা তো বিন্দু, তাই না? আমি বলতেছি স্পর্শকের এই বিন্দুতে, হ্যাঁ -1 0 তে, হ্যাঁ হ্যাঁ আমাকে একটু বাইর করে বলো দেখি তোমরা কতটা পারো, সরল রেখা কতটা পারো। ভাইয়া y = 8x + 8। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছ থেকে হেল্প নিব, আমাকে আমার সাথে থাকো তুমি, দাঁড়াও। আচ্ছা আমার বিন্দুটা আরেকটা পয়েন্ট হলো কি x - 3। এই যে দেখো ওই যে ছেলেটার নাম কি, লাবিব, দেখছো? এই যে আমি দেখো যে এরকম কি চিন্তা করছিলাম না, দেখছো? জি ভাইয়া। ত্রিঘাত সমীকরণ কেমন হয় দেখছো? গ্রাফগুলো কেমন হয় ত্রিঘাত সমীকরণে? মানে সাধারণত এরকম হয়। আবার সর্বদা কি এরকমই হয়ে থাকে? ঠিক আছে, হ্যাঁ ত্রিঘাত সমীকরণ সাধারণত এরকমই হয়, ঠিক আছে। মানে ত্রিঘাত সমীকরণ কাহিনী হচ্ছে কি, তোমাদের একটা জিনিস দেখাই। ত্রিঘাত সমীকরণ, এটা তো ত্রিঘাত সমীকরণ না, এইটা তো ত্রিঘাত সমীকরণ, দেখছো? এই যে ঢেউটা আছে না, এই ঢেউটা এই যে এই জায়গাতে দেখো, এই জায়গাতে একটা ভাঙছে না, এই ভাঙাটা বাড়বে যখন তুমি কিছু যোগ বিয়োগ করবা, ঠিক আছে। এই ভাঙাটা বাইরে যাবে, ঠিক আছে, এই ভাঙাটা বাইরে যাবে যদি যখন তুমি কিছু যোগ বিয়োগ করবা। দেখছো যে আমি কিছু একটা এক্স নিয়ে আসছি, দেখছো এই ভাঙাটা বাইরে গেছে। জি ভাইয়া, বুঝতে পেরেছো? এরকম আর কি জিনিসটা। আচ্ছা তো এখন দেখো আমরা কি কি বাড়ি করছিলাম, যে কোন কোন বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0 হবে, ওয়াই এর ভ্যালু 0 হবে বলো তো দেখি, কোন কোন বিন্দুতে এক্স সেট করে দেখো। এই যে আমরা -1 0 পাইছিলাম, আবার কি 1 0 পাইছিলাম, আর কি পাইছিলাম 3 0, এই 3টা বিন্দু পাইছিলাম না? আচ্ছা তো এখন এই বিন্দুতে যে স্পর্শকটা পাইছিলাম সেই স্পর্শকের ঢাল কত পাইছিলাম? এই বিন্দুতে 8 পাইছিলাম। আচ্ছা 8 পাইছিলাম। যদি আমি এইখানে 8 পাই, আবার এইখানে কত পাইছিলাম? এইখানে 8 পাইছিলাম। আর এইখানে কত পাইছিলাম? -4। -4। দেখো
এইবার আমাকে বলো যদি এই এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকাই, সেই স্পর্শকের ঢাল যদি 8 হয় এবং এই বিন্দুটা যদি একটা এটা হয়, তাহলে আমার সরলরেখার সমীকরণটা কেমন হবে? মানে স্পর্শকের সমীকরণটা এরকম হবে না? দেখো তো, আমি যদি ভুল করে না করে থাকি, যেমন ধরো যেরকম y মাইনাস y1 মানে 0 সমান ঢাল m ইনটু x মাইনাস প্লাস x। এইবার দেখো স্পর্শক হয়েছে কিনা? স্পর্শক হয়েছে? ওই বিন্দুতে স্পর্শক হয়েছে? বলো। জি ভাই হইছে। ওকে, আচ্ছা পরেরটা বলো দেখি। পরেরটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। পরের বিন্দুটা কি আমার? -1 না? 10। তো এখন এটাতেও কি ছিল আমার? এটাতে ছিল -4, তাই তো? হ্যাঁ। এই তো দেখো হয়েছে কিনা, স্পর্শ হয়েছে কিনা, 10 তে স্পর্শ হয়েছে কিনা দেখছো? এই যে এটা দেখছো, এই যে এই রেখাটা স্পর্শ হয়েছে? জি ভাই। আচ্ছা, এরপরে কি ছিল? 3, তাই না? -3 এই দেখো -3 যে গোলাপি রঙের, স্পর্শ হয়েছে কিনা? জি ভাইয়া। হয়েছে এই বিন্দুতে? চলে তো তাহলে কি ম্যাথটা বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে আমার গ্রাফের সাথে কি হয়েছে দেখো, স্পর্শক এই যে 30 তে স্পর্শক হয়েছে, ঠিক আছে? যার ঢাল কত? এই যে দেখো আমরা ঢাল কিন্তু এই যে 8 বসে এই ম্যাথটা করছি, ঠিক আছে? এবং স্পর্শকটা হয়েছে, ঠিক আছে? তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো সবাই। ওকে, এরপরের ম্যাথটা আমরা দেখি এরপরে কি আছে। সবগুলা ম্যাথই সেম। আচ্ছা, সি নাম্বারটা আর 10 নাম্বারটা দেখো, 12 নাম্বারটা আর 10 নাম্বারটা সেম, আমি যদি ভুল না বলে থাকি। জি ভাই। ভাই হ্যাঁ এরকমই সেম। ওইখানে 60 ডিগ্রি ছিল, এবার এখানে 30 ডিগ্রির কথা বলছে। আর তোমরা কি 30 ডিগ্রি কি এখানে বলে দিছে এক্স অক্ষের ধনাত্মক নাকি ঋণাত্মক দিকের সাথে বলছে? না, তাহলে তুমি কি নিবা? দুইটাই নিব, প্লাস মাইনাস tan 30। আচ্ছা, তারপরে 13 নম্বরটা দেখো, 13 নম্বরটা কি বলছে? বক্ররেখাটা যে সব বিন্দুতে বক্ররেখাটি যে সব বিন্দুতে আচ্ছা হ্যাঁ, যে সব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপরে লম্ব। স্পর্শক x অক্ষের উপরে লম্ব হলে কি হয় বলো তো দেখি? ঢাল কি হয়? 90 ডিগ্রি 90 ডিগ্রি উল্টা ভাবে করতে হবে ডিফারেন্সিয়েট। হ্যাঁ, উল্টা ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তো y সমান x² প্লাস √1 মাইনাস x²। তো আমি এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমাকে একটু বলো তো দেখি। y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, না সরি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাই না? এটাকে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে না? এটা বাই করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই উল্টা, এটা সমান 0 এবার। আচ্ছা, তো x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy বাই dx, আর এখানে কি x এর সাপেক্ষে, সরি হ্যাঁ x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতেছি 2x প্লাস এটাকে রুট কে করলে কি হয়? 1/2√1 মাইনাস x²। রুট কে করা শেষ, এবার কি 1 কে করলে 0 হয়, মাইনাস তো মাইনাসই, আর x² কে করলে 2x হয়। এই তো। তো এখন এইখানে আমার এটাকে একটু সুন্দর করে গুছাই লিখি। 2x, এই 2 আর এই 2 কাটা, এখানে মাইনাস এসে যাবে, এখানে x বাই √1 মাইনাস x²। তো এখন ঢাল কত বলো তো দেখি? এটা কত? d। এই আমি ভুল করলাম কিনা? আমি তো ভুল করছি ভাই। হ্যাঁ, আমি তো ভুল করছি। dx by dy হ্যাঁ, y এর সাপেক্ষে করতে হবে, সরি হ্যাঁ সরি y এর সাপেক্ষে করতে হবে। y এর সাপেক্ষে করলে এটা হয় 1, আর এটা কি হয় y এর সাপেক্ষে করলে? 2x dx by dy। হ্যাঁ, আমি একটু ভুল করছিলাম, সরি। আচ্ছা, তো 1/2√1 মাইনাস x² ইনটু মাইনাস 2x ইনটু dy বাই dx। এই তো, ঠিক আছে? তো এবার কি করবে? এবার সব জায়গায় ইয়াগুলো একটু সুন্দর করে গুছাও, এটাকে একটু গুছাও। 2x ওটা dx by dy হবে না? হ্যাঁ, dx বাই dy, সরি, মানে একটা জিনিস লিখা অভ্যাস তো, এই কারণে জাস্ট ওইটাই এসে যায়। 2x মাইনাস এইটা কাটাকাটি করো দেখি তাহলে কি হয়, x √1 মাইনাস x²। উল্টো করতেছি কিসের জন্য? হ্যাঁ
এটা উল্টা ডিফারেন্সিয়েশন করতেছে। ভাই 14 নাম্বার ক্লাসটা কি করেছো তুমি ভাইয়া? মানে লাস্ট ক্লাসটা করেছো রেকর্ডটা? না ভাইয়া। এই তো ভাইয়া, এই কারণে। আচ্ছা, ওটা একটু দেখবা প্লিজ, ওইখানে আমি সব ধরনের ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি এটা কেন করতেছি। আচ্ছা, এটা এই সাইডে নিয়ে নিলে কি হয়, 1/2x মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস কি x স্কয়ার। এই তো ঠিক আছে। তো এরকম হয় এখন x অক্ষের উপরে লম্ব, তাই না? x অক্ষের উপরে লম্ব হলে এটা তো 0, এটা 0 হলে তো সম্পূর্ণরূপে 0 হয়ে যায়, তাহলে তো হইলো না। y1 to dy by dx dx dy by dx। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু দেখতেছি, দাঁড়াও। এইটাকে যদি আমি উল্টাই দেই তখন কি হবে? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, পাইছি। dy by dx। ভাইয়া আমি এইটা এইভাবে করতে যাই 1 = 0 হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা আমি দেখাচ্ছি, এটা কাহিনীটা কি হবে। এটা কাহিনী হবে এরকম, এখানে একটু তুমি যোগ করো, এখানে যোগ করলে এটা উপরে চলে আসবে 1 - x স্কয়ার। এবার 0 বসাও, এবার 1 - 1 = 0 হবে, তাই না? বলো, এটাকে জাস্ট একটু গুছাই লিখলাম, এটাকে সুন্দর করে গুছাই লিখলাম, ঠিক আছে? এটাকে সুন্দর করে গুছাই লিখলাম। গুছাই লিখলে কি হয়, এটা এই সাইডে নিলে তাহলে কি হয়, এটা এই সাইডে নিলে 0 সমান কি হবে, রুট ওভার 1 - x স্কয়ার। তাহলে x এর ভ্যালু কত আসবে বলো? x এর ভ্যালু আসবে x মানে 1 - x স্কয়ার সমান 0, তার মানে x এর ভ্যালু কি আসবে, প্লাস মাইনাস 1 আসবে, তাই না? x এর ভ্যালু প্লাস মাইনাস 1, আর x এর ভ্যালু প্লাস মাইনাস 1 আসলে তোমার y এর ভ্যালু কত আসবে বলো? এখানে যদি প্লাস মাইনাস 1 বসাও তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস y এর ভ্যালু কি আসবে, 1 আসবে। তার মানে আমার বিন্দু কি 1 1 মাইনাস 1 1। এই বুঝতে পেরেছো? তার মানে এই দুইটা বিন্দুতে এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? আমার অ্যানসার মিলছে কিনা বলো? জি ভাইয়া মিলছে। তার মানে -1 1 আর 1 1 বিন্দুতে কি থাকবে আমার, ঢাল কত হবে, 90 ডিগ্রি হবে, মানে tan 90 ডিগ্রি হবে। আমরা একটু গ্রাফের মধ্যে এই জিনিসটা দেখবো। আচ্ছা, গ্রাফের মধ্যে দেখি, একটু দাঁড়াও। সবাই কি গ্রাফ দেখতে পাচ্ছ না? আমি একটু গ্রাফটা দেখাচ্ছি। হ্যাঁ, এবার সবাই গ্রাফ দেখতে পাচ্ছ। দেখো, এই গ্রাফটা কিন্তু আমি জানতাম না, এই গ্রাফটা কেমন হবে এটা কিন্তু জানা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? এটা কিন্তু তুমি এইখানেই পাবা একমাত্র, ঠিক আছে? দেখছো গ্রাফটা কত সুন্দর হয়েছে, দেখছো? হ্যাঁ, গ্রাফটা দেখতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা, আমি কোন কোন বিন্দু পাইছি, কত কত বিন্দু পাইছি? 1 0 1 1, তাই না? 1 1 বিন্দু পাইছি, একটা আরেকটা কি পাইছি, -1 1। দেখো, তুমি দেখো ম্যাথটা কত সুন্দর। এই জায়গাতে যদি একটা স্পর্শক আঁকাও তাহলেই কিন্তু সেটা কি হবে, এক্স অক্ষের উপরে লম্ব হবে। এই জায়গাতে যদি স্পর্শক আঁকাও, এই জায়গাতে দেখছো, এই বিন্দু দিয়ে সেটা কিন্তু যাবে। আবার এই জায়গাতে যদি তুমি একটা স্পর্শক আঁকাও তাহলেও কিন্তু কি হবে, এক্স অক্ষের উপরে কি হবে, সেটা লম্ব হবে। তাছাড়া কিন্তু অন্য কোনো বিন্দুতে কিন্তু লম্ব হবে না, ঠিক আছে? অন্য কোনো বিন্দুতেই তুমি কিন্তু এক্স অক্ষের উপরে লম্ব বানাইতে পারবে না স্পর্শক আঁকায়, জাস্ট এই জায়গাতে। তাহলে কি আমাদের ম্যাথটা মিলছে কিনা? জি ভাই। ঠিক আছে, এই তো। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো। সবগুলা ম্যাথ একই রকম, বুঝছো? সবগুলা, মানে কোনো ভেরিয়েশন নাই। তোমার একবার ডিফারেন্সিয়েশন করে ঢাল বাই করতে হবে, এই তো। আচ্ছা, পরের ম্যাথটা অ্যাডমিশনের জন্য খুবই জরুরি, বুঝছো? 14 নাম্বারটা। আমি যখন উদ্বাসে পরীক্ষা দিতাম, উদ্বাসে এই ম্যাথটা প্রচুর আসতো, অ্যাডমিশনেও আসে প্রচুর, এমসিকিউতে বিশেষ করে। ওয়াই সমান একটা বক্ররেখাটি মূল বিন্দু ও এত বিন্দু অতিক্রম করে। আচ্ছা, ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? এই রেখাটা, এই বক্ররেখাটা কোন বিন্দু দিয়ে যায় বলো তো দেখি? মূল বিন্দু ও 1 1। 1 1, তার মানে কি আমি কি এই বিন্দু দিয়ে সিদ্ধ করতে পারবো এই রেখাটাকে? জি ভাই। আচ্ছা, তাহলে আমি 0 0 তে যদি সিদ্ধ করি তাহলে জিনিসটা কেমন হবে?
জিরো বিন্দুতে সিদ্ধ করলাম, তাহলে সি এর ভ্যালু কত হবে? 0 0। তার মানে সি এর ভ্যালু আমি পাই গেলাম। এবার কি 1 1 বিন্দুতে সিদ্ধ করি, সি এর ভ্যালু তো শূন্যই, তাহলে আমি একটা সমীকরণ পেলাম। সমীকরণটা কি? a প্লাস বি প্লাস a প্লাস বি সমান 1। একটা সমীকরণ পেলাম, আরেকটা সমীকরণ পাইলে কিন্তু হয়ে যায়। আচ্ছা দেখো পরে কি বলছে, যদি মূল বিন্দুতে বক্ররেখাটির ঢাল 2 হয়, তো মূল বিন্দুতে বক্ররেখার ঢাল কত? 2। তাহলে বক্ররেখার ঢাল নির্ণয় করার জন্য আমার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো আমি এটা করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, এটা এরকম আসলো। তো মূল বিন্দুতে ঢাল কত বলো তো দেখি? 2 2। তাহলে ঢাল হলো 2, আর বিন্দু তখন কত? মূল বিন্দু মানে কি এক্স এর ভ্যালু কত? 0 0। তাহলে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 2, এটা তো 0 হয়ে যেতেছে। তো বি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে বসাও, এর ভ্যালু কত? -1। ঠিক আছে, তার মানে তোমার এ বি এর ভ্যালু হলো -1, বি এর ভ্যালু হলো 2, আর সি এর ভ্যালু হলো 0। এই তো এটাই হলো অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে 15 থেকে 21 পর্যন্ত সবগুলা ম্যাথ হলো ফিজিক্সের ম্যাথ। একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, 15 থেকে দেখো, একটি ট্রেনটি সময় এত মিটার অতিক্রম করে 5 মিনিট পর তার বেগ কত? আচ্ছা, তার মানে আমার সরণের সমীকরণ দেয়া আছে, তাই না? সরণের সমীকরণ দেয়া আছে। এইটা হলো সরণের সমীকরণ দেওয়া। তো 5 মিনিট পর বেগ নির্ণয় করতে বলছে। 5 মিনিট সমান কত বলো তো দেখি? 5 মিনিট সমান কত সেকেন্ড? 300 সেকেন্ড। 5 মিনিট সমান হলো 300 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, 300 সেকেন্ড। ওকে, তো এইটা মিটারে বলছে, তার মানে আমি যদি বেগ নির্ণয় করি তাহলে মিটার পার সেকেন্ড আসবে, যদি আমি এটা দেই, এটা বসাই। আচ্ছা, বেগ মানে কি? এটা যদি এখানে আসে তাহলে 1/4 ইন্টু টি, এটা। তো আমি বেগের সমীকরণ পেয়ে গেলাম, এটা হলো আমার বেগের সমীকরণ। তো এখন আমি টি এর ভ্যালু কত বসাবো? 5 মিনিটের জন্য 300 সেকেন্ড বসাবো। 300 সেকেন্ড এখানে বসাই, 300/4 3 প্লাস, তার মানে এখানে 300 মানে কি? 3টা 100, 100 রে 4 দিয়ে ভাগ করলে 25 হয়, 25 রে 3 দিয়ে গুণ করলে 75 হয়। তার মানে কত হচ্ছে? 78। 78 একক কত হবে আমাকে বলো তো দেখি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই ছিল আমাদের কত নম্বর ম্যাথ? 15 নম্বর ম্যাথ। ওকে, আচ্ছা পরের 16 নাম্বারটা একটু দেখি আমরা। 16 নম্বরে কি আছে? এটা ফিজিক্সের। একটি কণা সোজা পথে এমন ভাবে চলে যেন টি সময় তার অতিক্রান্ত দূরত্বের সমীকরণ দিয়ে দিছে কত? দেখো এর সমান √t, এটা দিয়ে দিছে। ওকে, দেখাও যে ওই কণার ত্বরণ ঋণাত্মক, মানে অ্যাক্সিলারেশন হলো নেগেটিভ। ঠিক আছে, ত্বরণ হলো, তোমরা ওই যে, আচ্ছা তোমরা এটা কি জানো কিনা আমি জানি না, সেটা হলো যে ত্বরণ কেন এ দ্বারা প্রকাশ করা হয়? আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখতেছি ত্বরণ এ দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু ম্যাথে কিন্তু ত্বরণ এফ দিয়ে প্রকাশ করা হয়। সেটা যাই হোক, ত্বরণ এ দিয়ে প্রকাশ করা হয় কারণ ত্বরণের ইংরেজি হলো অ্যাক্সিলারেশন, আর ভেলোসিটি হলো তোমার বেগের ইংরেজি, এই কারণে ভি ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক সেটা। আচ্ছা, তো এখন ত্বরণ নেগেটিভ বের করার জন্য আমাকে এটা দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার ডিফারেন্সিয়েশন করলে কি বের হয়? বেগ বের হবে। এটা একবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা করলে আমার কি হলো? বেগ বের হলো। ঠিক আছে, এটা করলাম, এটা করলে আমার বেগ বের হলো। তো এই বেগটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? ত্বরণ বের হবে। ত্বরণ বের হবে। তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে কি? হাফ তো আগের থেকে আছে, এই হাফটা সামনে এসে যাবে, আর হাফ থেকে 1 কমবে। হাফ থেকে 1 কমা মানে কি বলো তো দেখি? হাফ থেকে 1 কমা মানে কি? -3/2। ওকে, ঠিক আছে, এটা হলো। তার মানে এখানে হচ্ছে কি 1/4, আর এই যেটাকে যদি তুমি সুন্দর করে লিখো তাহলে নিচে চলে যাবে t⁻3, তার মানে t√t, এরকম আসবে আর কি।
এটা মানে এটা, ঠিক আছে। তার মানে এটা হলো ত্বরণ। তার মানে ত্বরণ কি নেগেটিভ পাইছি না বলো তো দেখি, ত্বরণ কি নেগেটিভ পাইছি? কারণ সময় তো নেগেটিভ না কখনো, বা সময় তো সবসময় পজিটিভ, এই অংশটুকু তো সবসময় পজিটিভ, কারণ এটা তো সময়, সময় কখনো নেগেটিভ হয় না। আবার এইটাও তো পজিটিভ, তাহলে এই পজিটিভ জিনিসটার, এই পজিটিভ জিনিসটার সামনে আছে নেগেটিভ চিহ্ন, তার মানে কি পুরাটা কি নেগেটিভ হয়ে গেছে না? বলো। জি ভাইয়া। তার মানে পুরাটা নেগেটিভ, তার মানে ত্বরণ হলো নেগেটিভ, আমি পেয়ে গেছি, ঠিক আছে, ত্বরণ নেগেটিভ আমি পেয়ে গেছি। এরপরে ওনারা কি বলছে, আর কি বলছে যে তা কণাটির বেগের ঘনফলের সাথে সমানুপাতিক, মানে ত্বরণ বেগের ঘনফলের সাথে কি সমানুপাতিক। ঘনফল মানে কি, বেগকে ঘন করি, বেগ মানে কি এটা, এটা বেগ না? এটাকে যদি তুমি ঘন করো, তার মানে ভি কিউব সমান 1/2 টি টু দি পাওয়ার, এই যেটা করো রুট টি, এইটাকে ঘন করলা, এটাকে ঘন করলে কি হয় বলো তো দেখি, এটাকে ঘন করলে 1/8 ইন্টু এইটাকে ঘন করলে কি হয়, টি রুট টি, এটা হয়, ঠিক আছে, টি রুট টি। এখন আমাকে বলো যে আমি এইখান থেকে এই জিনিসটা নিয়ে আসতে পারি কিনা। দেখো এইখান থেকে এইটুকু মানে কি, তাহলে এইটুকু কি দাঁড়াচ্ছে, এইটুকু দাঁড়াচ্ছে হলো 8 ভি কিউব সমান 1/t রুট টি, এইটা। তো এখন আমাকে বলো আমি এই জিনিসটা বসাই দিতে পারি কিনা এখানে, এই জিনিসটা, এই জিনিসটা এইখানে বসাই দিতে পারি কিনা। জি ভাই বসানো যায়। যদি বসানো যায় তাহলে সেই জিনিসটা কেমন হয় দেখো তো, জিনিসটা আমি ইয়াল্লাহ, জিনিসটাকে একটু আমি ছোট করে নিয়ে আসি। দেখো যদি আমি বসাই তখন এটা, এগুলো কি গুছায় লিখতে পারবা না? গুছায় তো আশা করি লিখতে পারবা। তো এখানে বসাই দাও, এ সমান -1/4, এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারি, 8 ভি কিউব। তো 8 এর সাথে কাটা গেলে -2 ভি কিউব আর এ। তো এই জিনিসটা কি, এই জিনিসটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি আমি তুলে দিই তাহলে কি হবে, সমানুপাতিক চিহ্ন আসবে। তাহলে এটাই কি হইলো না, বলো হইলো কিনা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো এরপরে দেখো কি 17 নাম্বারটা, ঠিক আছে। নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরু করবো নি, আজকে দেখো যে ম্যাথ গুলা বেশি কঠিন না, তো আজকে এটা একটু শেষ করে দিই কেমন? জি ভাই। কঠিন না কিন্তু। 17 নাম্বার, 17 নাম্বারটা কি, একটি কণা টি সময় এতটুকু অতিক্রম করে, মানে সরণের সমীকরণ দেওয়া আছে এ টি কিউ টি স্কোয়ার প্লাস বিটি। মনোযোগ দিয়ে ক্লাস করে বাসায় একবার করবা তাহলে হয়ে যাবে, আর একটু হোমওয়ার্ক গুলা দিও। টি সময়ে কণাটির বেগ, শেষ বেগ ভি হলে দেখাও যে এরকম কাহিনী। আচ্ছা, টি সময় শেষ বেগ ভি। আচ্ছা আমি তাহলে একটু ইয়া করি, ডিফারেন্সিয়েশন করি বেগ বাই করার জন্য। এই তো ডিফারেন্সিয়েশন হয়ে গেল, আমার বেগ হয়ে গেল। তো এখন আমাকে প্রমাণ করতে বলছে কি, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4a এস মাইনাস সি, এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা হলো আমার চ্যালেঞ্জ, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এইখান থেকে আমি কি পাইলাম, এটা হলো বি। তো আমরা সবসময় প্রমাণ করতে দিলে সবসময় প্রমাণের দিকে তাকাই থাকবো যে প্রমাণের দিকে কি আছে। দেখো প্রমাণের মধ্যে এই যে ভি এর উপর স্কোয়ার আছে, কিন্তু আমি এইখানে কিন্তু বি এর উপর স্কোয়ার নাই, এই কারণে আমি উভয় পক্ষকে কি করব, স্কোয়ার করে দিব। যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দেই তার মানে 2at প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো। তো স্কোয়ার করে দিলে দেখো কি হয়, 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4at, সাধারণ সূত্র যেটা স্কোয়ারের সূত্র সেটা। এইবার দেখো এখানে আমার বি স্কোয়ার কিন্তু এসে গেছে, দেখছো বি স্কোয়ার। এবার বি স্কোয়ারটা এই সাইডে নিয়ে আসবো, তাহলে দেখো আমার অনেকটুকু হয়ে গেল, দেখছো যে এইটুকু কিন্তু এসে গেছে। এবার কৌশলে আমার এইটুকু মিলাইতে হবে, ঠিক আছে। তো আমি এই জায়গা থেকে 4a কমন নিব, কারণ এখানে 4a আছে, ঠিক আছে। মানে প্রমাণে যা বলবে আমাকে তাই প্রমাণ করতে হবে। এই কারণে যত নিচে নামতে চাও, মানে যত নিচে নামতে চাও, মানে যত নিচে নামতে পারো তত নিচে নামবা, সমস্যা নেই, ঠিক আছে। 4a তো কমন এনেছি, তার মানে কি থাকে, বিটি থাকে, ঠিক আছে, এইটুকু থেকে দিতেছে। তো এখন দেখো এখানে আমার এস আনতে হবে আর সি আনতে হবে। তো এস মানে কি, এস মানে হলো দেখো এতটুকু সাথে সি আছে। তো দেখো এখানে যদি আমি একটা সি যোগ করে দেই
তাহলে সি মাইনাস করতে হবে, তাই না? কাহিনী কি এটাই না, বলো? তাহলে এরকমই যদি হয় তাহলে এইটুকু মানে কি? এইটুকু মানে কিন্তু এস, আর এই যে মাইনাস সি। এবার কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। বুঝছো আমি প্রমাণটা কি করলাম? মানে ছলে বলে কৌশলে যেটা আছে আমার ওইটাই টার্গেট করতে হবে, মানে কি আছে, মানে কি কোশ্চেনটা কি আছে সেটা আমাকে দেখতে হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমি চাইলে ভাইয়া প্রমাণে আমার সুবিধার্থে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তা তো করতে পারবো, সমস্যা কি? তুমি তো মানে দুইটা সাইডই তো সেম রাখতেছো, তাই না? তুমি দেখো আমি এখানে কি কি কাজ করছি। একবার স্কোয়ার করছি, একটা সমীকরণ রে তো স্কোয়ার করা যায়, সেটা তো কোনো সমস্যা নাই। স্কোয়ার করার পরে স্কোয়ার কি করছি আমি? স্কোয়ার ভাঙাইছি, স্কোয়ার ভাঙাইয়া এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ আমার প্রমাণের মধ্যে যে এই জিনিসটা দুইটা একসাথে আছে, এই কারণে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখি আমি কত কমন নিছি, 4 এ কমন নিছি। এই 4 এ কমন নিছি এটা আমার মাথায় আসলো কেমনে? এই এই জায়গাটা দেখা, এই জিনিসটা দেখে আমার 4 এ কমন নিতে হবে এটা আমি বুঝছি, তো এই কারণে আমি 4 এ কমন নিছি। তো 4 এ কমন যখন নিছি আমার ম্যাথ তো ভুল না, ওনারা যে কোশ্চেন দিছে সেটা তো ভুল না। তার মানে বাকি যে অংশটুকু আছে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে অবশ্যই এস মাইনাস সি আছে। তো তারপরে আমি এস মাইনাস সি কোথায় আছে এই জিনিসটা খুঁজে বের করছি, আর কিচ্ছু করি নাই। তো এই জিনিসটা ছিল, এখানে সি আমি আনছি, সি আমি বাদ দিছি। ঠিক আছে, প্রমাণের কারণে শুধুমাত্র। টেকনিকটা বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো, 18 নাম্বার। আচ্ছা 18 নাম্বার, আমাদের 3টা ম্যাথ আছে। আর একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল মানে কি আমাকে বলো তো দেখি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, হ্যাঁ। সমহারে বাড়ে মানে কি? মানে বৃত্তের ক্ষেত্রফল বাড়া মানে কি? পরিবর্তন হওয়া না? তো ক্ষেত্রফল সমহারে বাড়া মানে কি, বা পরিবর্তন হওয়া কি, এইটা না? এইটা কি ক্ষেত্রফল পরিবর্তন না? বলো তো দেখি, সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তন মানে কি, এটা না? ধরো তোমার এটা মানে কি? সময়ের সাপেক্ষে মানে অবস্থানের পরিবর্তন, এটা মানে কি? সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার। ঠিক আছে, আর এটা মানে কি? এটা মানে হলো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার বা পরিবর্তনের হার, সেটা কমতেও পারে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, সময়ের সাপেক্ষে সমহারে বাড়ে, সমহারে বাড়ে মানে কি? এই জিনিসটা কি? কনস্ট্যান্ট। এই জিনিসটা কি? কনস্ট্যান্ট। সমহারে বাড়ে এটা মানে কি? ক্ষেত্রফল পরিবর্তনের হার, সেটা কি? কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে বলছে কি? প্রমাণ করো যে এর পরিধি বৃদ্ধির হার, পরিধি বৃদ্ধির হার, পরিধি মানে কি? পরিধি মানে ধরো পি, পি সমান 2 পাই আর, এটা হলো পরিধি। তো পরিধি বৃদ্ধির হার মানে পরিধি বৃদ্ধি মানে কি? পরিবর্তন, পরিবর্তনের হার ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে, ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। যাই হোক, আগে আমি আগে এই জিনিসটাকে এখানে আগে ডিফারেন্সিয়েশন করে নেই। ডিএ বাই ডিটি মানে এ কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, এ কে টি এর সাপেক্ষে, পাই তো কনস্ট্যান্ট, তাহলে আর কে আর স্কয়ার কে করলে কি হবে? 2r, আর কে করলে কি হবে? dr dt, মানে উভয় পক্ষে সময়ের সাপেক্ষে কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। তো আমাকে বলো তো দেখি এই জিনিসটা কি? এই জিনিসটা হলো ব্যাসার্ধ ক্ষেত্রফল পরিবর্তন, এই জিনিসটা হলো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার, এই জিনিসটা হলো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার। এই জিনিসটা কি? সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। এই জিনিসটা কি? সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। তাহলে এই জিনিসটা কি হবে? সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল পরিবর্তনের হার। এ মানে কি? ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া পরিবর্তনের হার। তো এখানে ওনারা বলছে কি? এরিয়া পরিবর্তনের হার কি? সমহার বলছে না? সমহার মানে কি? কনস্ট্যান্ট, সমান কনস্ট্যান্ট, তার মানে এইটুকু মানে হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 2 পাই আর ইনটু কি? dr dt। ঠিক আছে, তো এখন আমাকে কি বলছে যে কি বাইর করতে হবে, কি প্রমাণ করতে হবে? তবে দেখাও যে ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। আচ্ছা, ও আচ্ছা সরি, আমি অন্যটা পড়তেছি। হ্যাঁ, পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের
পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে ব্যস্ত সমানুপাতে অনুপাতে। আচ্ছা ঠিক আছে, তো এখন এটা তো হইলো, তো আমি এইখানে দেখো কি করা যায়, এখানে পরিধি বৃদ্ধির হার ডিপি বাই ডিটি সমান 2 পাই ডিআর বাই ডিটি, এইটা ঠিক আছে। তাহলে এইখানে আমার যে জিনিসটা আছে সেটা কি, প্রমাণ করো যে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে, ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে। আচ্ছা দাঁড়াও আমি একটু ইয়া করতেছি, তুমি মেসেজ দিলা? আচ্ছা মেসেজ দিছিল একটু আগে, আমি একটু কোশ্চেনটা পড়ি। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বৃদ্ধি পায়, মানে বৃত্তের ক্ষেত্রফল এটা কনস্ট্যান্ট হারে বৃদ্ধি পাবে, আচ্ছা বাড়লো সমস্যা নাই, ভাইয়া এরপরে এখন ভাই, এই এই সমীকরণের সমীকরণের হয়ে যাচ্ছে। আরটা ওই পাশে নিয়ে গেলে তো হয়ে যায় ভাই, কে বাই আর লিখলেই তো হয়ে যায়। মানে এই জিনিসটুকু আমি আচ্ছা মানে কে বাই আর মানে কি, কে তো ধ্রুবক না এখানে, তো হ্যাঁ 2 পাই হ্যাঁ ডিআর বাই ডিটি মানে কি, ডিপি বাই ডিটি, তো ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইনটু 1 বাই আর, তো আচ্ছা ডিপি বাই দাঁড়া ডিটি। দেখি আমি কোশ্চেনটা একটু পড়ি। দেখাও যে পরিধি বৃদ্ধির হার, পরিধি বৃদ্ধির হার, পরিধি বৃদ্ধির হার কি বলছে, ব্যাসার্ধের সাথে ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে। তো এটা আমি ব্যস্ত অনুপাতে করবো কেমনে বলো তো দেখি। ভাইয়া এইখানে যে কি ক্ষেত্রফল পরিবর্তনের হার, এইখান থেকে কে বাই আর ইজ ইকুয়ালস টু 2 পাই ডি আর বাই ডিটি, এইখানে তো ডি আর বাই ডি 2 পাই ডি আর বাই ডিটি ইজ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখতেছি, একটু আমাকে একটু টাইম দাও, দাঁড়াও। একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, ওকে এটা সমহারে বাড়লো। তারপরে কি বলছে যে প্রমাণ করো যে এর পরিধি বৃদ্ধির হার, পরিধি বৃদ্ধির হার, এটা পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতে পারে, ব্যাসার্ধের বৃদ্ধি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুন্দর সুন্দর, দাঁড়াও। তার মানে এইটুকুর পরিবর্তে দেখো এখানে আমি কি করতে পারি, এখানে কে বাই আর, হ্যাঁ কে বাই আর সমান কি বলতে পারি, 2 পাই ডিআর বাই ডিটি, ঠিক আছে। এইটা মানে হলো কি, এখান থেকে এটা লেখা যায় না, মানে এটা এই সাইডে নিলে, তার মানে এইটুকু মানে কি, এইটুকু মানে হলো এইটুকু, এইটুকু মানে কি কে বাই আর, এই যে এবার হয়েছে, এটা তো বলতেছিলাম। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এবার ডিপি এই বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর। হ্যাঁ এই কে হলো কি কনস্ট্যান্ট, এখন কনস্ট্যান্টকে যদি আমি তুলে দিই তাহলে কি সমানুপাতিক চিহ্ন দিতে হবে, এই যে সমানুপাতিক চিহ্ন দিলাম। তার মানে কি হলো, তার মানে হলো এই যে পরিধি পরিবর্তনের হার ব্যাসার্ধের সাথে কি ব্যস্ত অনুপাতিক, বুঝতে পেরেছো? মানে আমার যে কোশ্চেন গুলা, আমার যে তথ্যগুলা দিচ্ছে সেই তথ্যগুলা নিছি আর কি। প্রথমে এই তথ্যটা নিছে, এই তথ্যটা আমি নিছি, তারপরে এখানে ডিফারেন্সিয়েশন করছি, তারপরে এইখানে তথ্য যে দিছিল এই তথ্যটা নিয়ে ডিফারেন্সিয়েশন করছি, তারপরে এই তিনটা জিনিস মিলাইয়া আমি এই জিনিসটা বানাইছি আর কি। বুঝতে পেরেছো সবাই? মানে একটু ঠান্ডা মাথা করলেই হয়ে যাবে আর কিছু না। দেখো তো 19 নাম্বারটা পারবা কিনা, একটি সরলরেখার এস দেয়া আছে দেখছো। আচ্ছা তোমাদেরকে ফিজিক্স থেকে একটা কোশ্চেন করি, করেন ভাই, পারবা? চেষ্টা করব। আচ্ছা এই সমীকরণ থেকে, এখানে যে একটা সমীকরণ দেয়া দিচ্ছে বইয়ের মধ্যে, তো আমি যদি তোমাকে বলি এ সমান কত, এটা বলতে পারবা? ভাই বার করা যায় বলে ডিভাইড করলে? না 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 উন্না না, তুমি জাস্ট ডিফারেন্সিয়েশন না, ফিজিক্স থেকে এইখান থেকে সরাসরি বলে দিবা। কত হবে? 0.8 কে বলছে পয়েন্ট? তরণ বাই করতে বলছি আমি, তরণ। ভাইয়া 3 হবে। হ্যাঁ একদম ঠিক, 3 হবে। কারণ আমাদের যে ফিজিক্সের সূত্রটা সেটা কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা না। দেখো এইখানে যে ইয়া আছে, দের আছে, দের মানে কি, দের মানে হলো হাফ ইন্টু 3। এবার এটার সাথে তুলনা করো, তার মানে আদিবেগ কত, এটা হলো আদিবেগ 3.8। ঠিক আছে, তার মানে এটা হলো কি ত্বরণ, ঠিক আছে বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে দেখে কি বলে দিতেছে, দেওয়া যাইতেছে না, এ সমান 3, ইউ সমান আদিবেগ হলো 3.8, বলে দেওয়া যাইতেছে না।
জি ভাই বুঝছো, এইগুলো একটু চোখ কান খোলা রাখবা, বুঝছো। আমি তোমাদের যখন সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়াবো তখন দেখবা যে ফিজিক্স আসলে কতটা মজার এবং কতটা সহজ। তোমরা যে যে ইয়া পড়ে আসছো, ওই যে কি বলে ওই যে নৌকার অঙ্ক, নদী নৌকার অঙ্ক আমাদের স্থিতিবিদ্যায় আছে, বুঝছো। মানে একটা চ্যাপ্টার সম্পূর্ণ খালি নদী নৌকার অঙ্কই। দেখবা যে কত ছোট ছোট করে আমি ম্যাথ গুলো করে দিতেছি তোমাদেরকে, এবং সবগুলা সিকিউ তে ইউজ করতে পারবা, অ্যাডমিশন ইউজ করতে পারবা, এমসিকিউ তে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো প্রমাণ করো যে তার ত্বরণ হবে ধ্রুব রাশি। এটা তো আমরা আগে থেকেই বুঝতেছি যে ত্বরণ 3 3 হবে ধ্রুব রাশি, এটা তো আমরা আগে থেকেই বুঝতেছি। তো এটার প্রমাণ করবো কি? আচ্ছা যাই হোক, প্রমাণ করতে বলছে তো প্রমাণ করি। একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ আসলো, এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ত্বরণ আসবে। এটা 0 প্লাস এই যে 3, তার মানে 3 মানে কি? 3 মানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? ধ্রুব রাশি। তার মানে ত্বরণ হলো কি আমার? ধ্রুব রাশি। এটা আমি প্রমাণ করে দিলাম, শেষ। তারপরে আর কি প্রমাণ করতে বলছে? ও ত্বরণের মানও বের করো, এই যে ত্বরণের মানও বের করে দিলাম 3। ঠিক আছে, দেখছো? তার মানে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করা লাগতেছে না, ঠিক আছে। মানে যারা বুদ্ধিমান তারা কিন্তু সরাসরি বলে দিবে 3 অ্যানসার এমসিকিউতে আসলে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 21 নম্বরে বলো তো ত্বরণ কত? ভাইয়া 90। 21 নম্বরে কিন্তু 9.8, ঠিক আছে। আর 21 নম্বরে মন্দন না বস্তুটা কি? ভাইয়া, -9.8 হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ মন্দন না, হ্যাঁ হ্যাঁ মন্দন। -9.8 ত্বরণ, তাহলে -9.8 বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ ত্বরণ -9.8 বলতে হবে। আচ্ছা, কিন্তু ভ্যালুটা হলো 9.8 আর কি। ত্বরণ মন্দন এটা তো দিকের কারণে। যাই হোক, 20 নাম্বার। 20 নাম্বারে কি আছে? যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। এবার কি বলছে? ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তার মানে কি? ব্যাসার্ধ যদি আর হয়, ডিআর বাই ডিটি মানে কি? কনস্ট্যান্ট। মানে প্রথম বাক্য যেই বাক্যটা, সেই বাক্যর মিনিংটা হলো এটা। তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। ক্ষেত্রফল মানে কি? এ মানে কি? পাই আর স্কয়ার। ঠিক আছে, এ মানে হলো পাই আর স্কয়ার। তার মানে এটার ডিফারেন্সিয়েশন করো, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির বা পরিবর্তনের হার পাবা। আচ্ছা, এটা মানে কি ভাই বলো তো দেখি, এটা মানে কি? কনস্ট্যান্ট। ওকে কনস্ট্যান্ট, হ্যাঁ। আর এখানে লিখলাম এটা মানে কনস্ট্যান্ট। তো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পুরাটুকু কি? কনস্ট্যান্ট। Constant। আচ্ছা, তাহলে সমান আর। আচ্ছা, তোমাদেরকে ফিজিক্স থেকে, হ্যাঁ এটা হয়ে গেল, বুঝছো না? অ্যান্সার হয়ে গেছে না? অ্যান্সার হয়েছে কিনা? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে ফিজিক্স থেকে আমি আরেকটা কোশ্চেন করি, অ্যান্সার দিতে পারবা? ভাইয়া অনেকেই পারবা আমার না। হ্যাঁ ভাই ওই যে এন ভাই কনস্ট্যান্ট ভাই সমহার, এই জন্য কি কনস্ট্যান্ট দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমহারে মানে কনস্ট্যান্ট, ঠিক আছে। সমহারে মানে কনস্ট্যান্ট, মানে পরিবর্তনটা হচ্ছে সমহারে। যেমন ধরো তোমার যদি বলে যে ডিএস বাই ডিটি, এটা কি বেগ? এটা বেগ না? হুম এটা যদি বলে সমহারে, তার মানে কি? ভেলোসিটি কনস্ট্যান্ট না? জি ভাই। এইটাই আর কি। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করি, যে গ্যালিলিওর সূত্র আছে না 3টা? জি ভাইয়া। আচ্ছা, প্রথম সূত্রটা বলতে পারবা কি? তীর মনে আছে? অবস্থানে মানে একটু উঁচুতে থেকে সমান ভাই সময় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা? বেগ সময়ের সমানুপাতিক, তাই তো? সময় প্রাপ্ত বেগ সমানুপাতিক। আচ্ছা, তৃতীয় সূত্রটা? নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা হলো তোমার এমসিকিউ তে এরকম একটা কোশ্চেন আসলো, ধরো যে আমি এইখানে আমার দ্বিতীয় সূত্রটা এটা, দ্বিতীয় সূত্র এটা। তো এখন আমি যদি এরকম করি যে তোমার এই সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে আমার এখানে একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট আসবে না বলো, সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দেই? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কোশ্চেনটা হলো এই কে এর ভ্যালু কত এখানে? 1। কে বলছে? ভাই এটা ধরে নেওয়া হয় না? না, ধরে নেওয়া হয় তো যে এফ সমান এম এ, এটাতে ধরে নেওয়া হয়। এফ সমান কে এম এ না, এইখানে ধরে নেওয়া হয়, এটা হলো 1। এটার ভ্যালু কত? এই আসতে পারে না? এই কোশ্চেনটা আসতে পারে কিনা বলো?
ভাইয়া এখানে কে এর ভ্যালু কি এ ধরনের মানে সমান 9.8 9.8 একদম ঠিক। কে এর ভ্যালু হলো জি। আচ্ছা এইখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলি তখন হাফ একটা 9.8 একদম ঠিক, এটা হবে কত? হাফ 9.8, হাফ জি। কারণ এই কনস্ট্যান্টের ভ্যালু কত? জি/2, আর এই কনস্ট্যান্টের ভ্যালু কত? জি। এগুলা কি এমসিকিউ গুলা কি কখনো চিন্তা করছো এইভাবে? বলো বাচ্চারা। আচ্ছা এইটার কাহিনী কেন? এটা কি তোমরা কি বলতে পারবে এটা জি/2 কেন হলো? জি ভাইয়া এইখানে যে ভাইয়া s ইজ ইকুয়ালস টু ইউ সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কয়ার যে হ্যাঁ হ্যাঁ, সূত্র এখানে মানে আমি বলি শোনো, মানে আমার যে এই সূত্রটা আসছে, উনি গ্যালিলিও কি ব্যাখ্যাটা দিছিলেন? গ্যালিলিও ব্যাখ্যা দিছিলেন যে মুক্তভাবে মুক্তভাবে মানে স্থির অবস্থান থেকে, মানে মুক্তভাবে স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা তার সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এইটা মানে কাহিনী হয়েছে কি স্থির অবস্থান, মানে ধরো এখানে একটা বস্তু, এই বস্তুটা তোমার কি হবে, মানে উপর থেকে নিচে পড়বে। ঠিক আছে, এই বস্তুটা উপর থেকে নিচে পড়বে। তো এই বস্তুটা উপর থেকে যখন নিচে পড়বে, তো এটার পজিশনটা যখন এখানে ছিল তখন তার ভ্যালোসিটি কত ছিল? 0। আদিবেগ কি ছিল? 0 ছিল এই বস্তুটা যখন উপর থেকে নিচে পড়ে। তো এরপরে তো এটা যদি হয়, তো এখন এখানে তো কোনো বাধাও নাই। ঠিক আছে, আর এই দূরত্বটা যদি তোমার এস হয়, ঠিক আছে, এস হয়, তাহলে এস সমান কি বলতে পারি? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এইখানে ইউ এর ভ্যালু কত? 0। তাহলে জিনিসটা কেমন আসতেছে? এটা এখন এইটুকু যদি তুমি তুলে দাও তাহলে কি আসতেছে? এইটা আসতেছে না? তার মানে এই জিনিসটা আনা হয়েছে কোথা থেকে? এই জায়গা থেকে এই জিনিসটাকে তুলে দেওয়া। আসলে জিনিসটা কিন্তু এইটা থেকে এইটাতে আসছে পরবর্তীতে, মানে প্র্যাকটিক্যালি ওনারা পরীক্ষা টরীক্ষা কইরা এখানে দেখলো কনস্ট্যান্টের ভ্যালু হলো 9.8 এর অর্ধেক। ঠিক আছে, সেম ভাবে তুমি যদি চিন্তা করো বেগের কথা, ভি সমান কি? ইউ প্লাস জিটি, তাই না? এখানে ইউ এর ভ্যালু হলো 0, তাহলে কি হয়ে গেল? জিটি হয়ে গেল। তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, জি তুলে দেবে, কারণ জি হলো একটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো আমার কথাটা সবাই? জি ভাই। ওকে, তো এইবার আমি লাস্ট ম্যাথটা করতেছি, 21 নাম্বার। আচ্ছা 21 নাম্বার ম্যাথটাতে কি আছে? যে একটি পাথরকে এত বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, তার মানে আদিবেগ কত? 0 9.8। ভাই 9 পয়েন্ট। আদিবেগ এত বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো? ভাইয়া 98 ও 98। ভাই 98 98, সরি ভুল দেখছি। আচ্ছা, টি সময়ের গতির সমীকরণ হলো এরকম। টি সময়ের গতির সমীকরণ হলো কি? 98 টি, মানে দেখছো এই যে আদিবেগ এইটা এখান থেকে সমীকরণে দেখা বুঝে দিতেছে। 4.9 মানে হলো জি/2, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, আর 2জি মানে কত? 2জি মানে হলো 19 কত? 19.6। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু আছে। 5জি মানে কি? এগুলো একটু মাথায় রাখতে হবে। যাই হোক, 4.9 টি স্কোয়ার। তো এখন কোশ্চেন হলো যে সময়ে বেগ হলো কত? 39 মিটার পার সেকেন্ড, ওই সময়টা নির্ণয় করতে হবে নাকি? উচ্চতম বিন্দুতে পৌঁছায় তা নির্ণয় করো। আচ্ছা, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় সেটা নির্ণয় করতে হবে, এবং কি মানে যে সময় বেগ হলো তোমার কত? 39, সেটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে বেগ নির্ণয় করি। ডিবি বাই ডি, বি মানে কি? ডিএস বাই ডিটি। কে ফোন দিয়ে রে ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি রবিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তুমি কি চাও বলো। হ্যাঁ, কোন পার্ট? ফার্স্ট পার্ট নাকি সেকেন্ড পার্ট? দুইটাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 5টার সময় ক্লাস আছে, 5টার সময় তুমি আমাকে মেসেঞ্জারে একটা নক দাও, বাকিটা আমি দেখে নিতেছি। আচ্ছা, আমার ফেসবুকের আইডি জানো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুমি তুমি হ্যাঁ তুমি নিয়ে নিও সবাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও, তুমি আমাকে নক দাও, আমি তোমাকে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, তো আমার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এখন ভ্যালোসিটি কত বলছে আমাকে বলো তো দেখি, মানে ভ্যালোসিটি বাই করতে বলছে কত বলো?
মানে কোন ভেলোসিটিটা, মানে বেগ কত? 9 49। ভাই 49 দিয়ে দিছে একটু। ওকে 49 দিয়ে দিছে। তো বেগ যদি 49 হয় তাহলে এখান থেকে সময় বের করে যাবে, বের করে যাবে। জি ভাই। হ্যাঁ এটা মানে কি 49 মানে কি? 49 মানে 5G, 9.8 মানে কত 10G, 9.8 মানে কি 1 জি। বুঝছো আমার কথা কি বুঝছো? তাহলে সবগুলো জি কাটে দাও, কি সমান কত? জি ভাই বুঝছি। 5। ঠিক আছে, এই হিসাবটা কি বেশি সহজ না? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, টি সমান 5, মানে এইভাবে হিসাবটা করবা তাহলে তোমার মানে এমসিকিউ তো অনেক মানে টাইম সেভ হবে। ঠিক আছে, তুমি যদি যে 49 থেকে 98 এরকম করে বাদ দিতে যেতা তাহলে তুমি অনেক বিপদে পড়ে যেতা। যাই হোক, সেই বিপদেটা পড়া লাগলো না। এবার কি বলছে যে পাথরটি তার সর্বোচ্চ, আরেকবার একটু বলেন। আচ্ছা আবার বলতেছি, দেখো জি মানে কি 9.8। ঠিক আছে, তো এটাকে যদি তুমি 98 বানাইতে চাও তাহলে কত করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, হইলো। ঠিক আছে, এটাকে যদি তুমি 98 এর অর্ধেক মানে কি? 98 এর অর্ধেক মানে হলো 39, সরি 49, 98 তার মানে কি 5G। ঠিক আছে, আবার ধরো এই যে 9.8 এর অর্ধেক কত? 9.8 এর অর্ধেক হলো কত? G/2, G/2 হলো কত? 9.8 অর্ধেক হলো কি 4.9। ঠিক আছে, এই সম্পর্কগুলো একটু মাথায় রাখবা, তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে। বুঝছি ভাইয়া। আচ্ছা, এই তুমি ভালো আছো রাফিয়া? জি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি দুপুরে খাইছো নাকি রোজা রাখছো? না ভাইয়া, খাইছি। ওহো, আমি ভাবলাম তুমি আমার জন্য রোজা রাখছো, ভাই অসুস্থ। আচ্ছা, দোয়া করছি আপনার জন্য। ও আচ্ছা, তো রোজা রেখে দোয়া করো নাই? বলো। না ভাইয়া, রোজা রাখা হয় নাই। তার তার মানে নাসিতা, লাবিবা, সেতু এই তিনজনই শুধু রোজা রাখছে, তোমরা করো নাই রোজা? ভাইয়া মনের রোজাই বড় রোজা। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো মনের রোজা করেই তুমি কি ওই রমজান মাসে 30টা রোজা পূর্ণ করো? আচ্ছা, এই ওই রাফিয়া বলো, সর্বোচ্চ মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0। তার মানে সর্বোচ্চ উচ্চতা যখন যাবে তখন এই ভেলোসিটিটা কত হবে? 0 হবে। এইটুকু মানে কি? এইটুকু মানে 9.8, এটা 98। তার মানে এইখান থেকে টি এর ভ্যালু কত আসে? 10। হয়ে গেছে? বলো হয়ে গেছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ এবং হোমওয়ার্ক থাকবে কি জানো? হোমওয়ার্ক থাকবে এই 9.7টা সম্পূর্ণ কইরা আমাকে দেখাইতে হবে আর সুন্দর করে নোট বানাইতে হবে। আর অধ্যায়টা কিন্তু খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা কি জানো? তোমাদেরকে আমি একটা কথা বলি, ঠিক আছে? একটা কথা বললেই তোমার 9.8 শেষ হয়ে যাবে। একটু আমি বলি। আচ্ছা, আমাকে বলতে পারবা এই চ্যাপ্টারে আমরা করছিটা কি? মানে কি করছি, কি কাজ করছি এই চ্যাপ্টারে? ভাই করার মধ্যে ডালটা খালি মানে অনেক ক্ষেত্রে ডাল নির্ণয় করতে স্থানাঙ্ক নির্ণয় করতে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুইটা কাজ করছি। একটা কাজ হলো একটা সমীকরণ দেওয়া থাকছে, প্রত্যেকটা ম্যাথে একটা করে সমীকরণ দেওয়া থাকছে, মানে একটা সমীকরণ দেওয়া থাকছে। ঠিক আছে, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেওয়া ছিল। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে একটা করে ইকুয়েশন। 5টা বাজছে, 5টা বাজলে ওই ব্যাচ কটা বাজে? ইয়াল্লা, অনেক বেজে গেছে। যাই হোক, সমস্যা নেই। তোমার প্রথমে কথা কি জানো? প্রথমে একটা ইকুয়েশন দেওয়া থাকছে, একটা ইকুয়েশন দেওয়া থাকছে। তারপরে কি করছে? আমাকে বলছে একটা বিন্দু দেওয়া দিচ্ছিল, একটা বিন্দু দেওয়া থাকছে। তারপরে কি বলছে? এই ইকুয়েশন থেকে এই বিন্দুতে ঢাল নির্ণয় করো, আমরা ঢাল নির্ণয় করছি। অথবা কি বলছে? ঢাল দেওয়া থাকছে। ঠিক আছে, ঢাল দেওয়া থাকছে, বিন্দু নির্ণয় করছি। এই দুইটা জিনিস দেওয়া ছিল, কাজ করা লাগছে। তো নেক্সট চ্যাপ্টার মানে 9.8 কি দেওয়া থাকবে জানো? তোমার ইকুয়েশন দেওয়া থাকবে, বিন্দু দেওয়া থাকবে, ঢাল, যেই ঢালটা নির্ণয় করছো, স্পর্শকের ঢাল নির্ণয় করছো না, ওই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তো তার মানে কি? ঢাল বাইর করবা, ঢাল বাইর করবা এই বিন্দুতে ওই যে স্পর্শকের সমীকরণটা, মানে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, এই যে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। এইটাই হলো ম্যাথ। আর অনেক সময় কি করতে হবে? এই যে লম্বটা বের করতে হবে। ঠিক আছে, এই রেখাটা যদি বাই করতে পারো তাহলে এই রেখাটা বাই করতে পারবে না। এইটাই হলো 9.8 এর ম্যাথ, সবগুলো ম্যাথ সেম। বুঝছো? একটু কোশ্চেন গুলো দেখো তাহলে বুঝতে পারবা। নেক্সট দিন একই টাইমে একই ভাবে আমরা 9.8 শেষ করব। ঠিক আছে, তো তোমরা যারা আমার সেকেন্ড পার্টে আসো তারা থাকো, আর বাকিরা লিভ নিতে পারো। ভাইয়া আমরা কি আগামীকাল আবার পড়াম? হ্যাঁ, আগামীকাল সেম ভাবে এই টাইমে। হ্যাঁ, কালকে সেম টাইমে। ওই যে আমি একটু অসুস্থ ছিলাম, তো এই কারণে মেকআপ ক্লাসগুলো নিয়ে নিচ্ছি। আর ওই এই লিংকটা ওইখানে দিয়ে দেবো, ওই গ্রুপে দিয়ে দেবো।
সেম লিংকটা। আচ্ছা আমি একটু রেকর্ডটা ইয়া করি, দাঁড়াও আমি একটু ইয়া ইন করতেছি, ইন করি, মিটিংটা ইন করি যাতে